আসসালামু আলাইকুম। আজ 4 জুলাই 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো মুহূর্তে গ্রেফতার হচ্ছেন শাওন ও মাহি। বিশেষ প্রণোদনা পাচ্ছেন গোলাম আজমের ছেলে আজমি। ফিলিস্তিনের প্রতি নিজেদের বিজয় উৎসর্গ করল মিশর। এবার বিস্তারিত। জুলাই বিপ্লব নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়, যা পরবর্তীতে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ। অভিযোগপত্রে সংগঠনটির 3 পদধারী ব্যক্তি স্বাক্ষর করেছেন। তারা হলেন রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজি এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ শাহ আলম বাদশাহ। শনিবার দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ যেহেতু সাইবার সংক্রান্ত, সেজন্য তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইবার ইউনিট বরাবর অভিযোগের বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তারা তদন্ত করবে। শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজি এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ শাহ আলম বাদশাহ থানায় যান এবং তারা শাওন ও মাহির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তারা সেই অভিযোগে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। পুলিশ সেটি গ্রহণ করেছে। এখন সাইবার বিভাগ তদন্ত করবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে গ্রেপ্তার হতে পারেন শাওন সহ অভিযুক্ত 3 নারী। এ ব্যাপারে জানতে চাইলে ডিবি দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, শাহবাগ থানার সেই ফরওয়ার্ডিং চিঠি আমরা এখনো পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শাহবাগ থানায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে শুনেছি। অভিযোগটি সাইবার অপরাধ সম্পর্কিত, কিন্তু এখনো এ সংক্রান্ত কোনো নথি আমাদের কাছে আসেনি। নথি আসলে আমল নিয়ে আমরা তদন্ত করব এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। অভিযোগপত্রে রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজি এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ শাহ আলম বাদশাহ এই আবেদন করেছেন। তারা অভিযোগের আবেদনে লিখেছেন, বিনীত নিবেদন এই যে 1400-এর অধিক শহীদ ও 30,000-এর অধিক আহত বিপ্লবী মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য প্রদান করেছেন। প্রথমত, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ তার ফেসবুক লিঙ্কে প্রকাশ করেছেন বলে দেখা যায়, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তা তার সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তৃতীয়ত, মাহিয়া মাহি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয় করার সঙ্গে তুলনা করেছেন। তার বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং অন্যান্য সংশ্লিষ্টদের হেয় করা হয়েছে বলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অতএব উপরোক্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট বিনীত আবেদন জানাচ্ছি। আমরা রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট 3 জনের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে আইনের আওতায় আনার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। পতিত আওয়ামী সরকারের 17 বছরে প্রতিহিংসার শিকার সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের স্বাভাবিক অবসর সহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2009 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত 150 কর্মকর্তাকে এসব সুবিধার পাশাপাশি আর্থিক ও আনুষঙ্গিক আরও সুবিধার ঘোষণা দিয়ে গত বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সুবিধা পাওয়া অফিসারদের তালিকায় রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি।
বকেয়া বেতন ভাতার পাশাপাশি 1 কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনাও পাবেন তিনি। সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে 2009 সালের 24 জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। প্রজ্ঞাপনে তাকে 2011 সালের 26 ডিসেম্বর মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি ও 2014 সালের 26 ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি সহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর দেওয়ার কথা উল্লেখ করা হয়। তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে বকেয়া বেতন ভাতা, মেজর জেনারেল পদে বকেয়া বেতন ভাতা এবং বিধি মোতাবেক আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। পাশাপাশি তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে 1 কোটি টাকা ও বয়স ও যোগ্যতা সাপেক্ষে যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে। বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে, তারা আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। শীঘ্রই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে। জুলাই 24 শহীদ পরিবার ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এবারে জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত ভাব গাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোক বার্তা পৌঁছে দেন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গতকাল তেহরানে পৌঁছান স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বিমানবন্দরে তাকে উষ্ণ সংবর্ধনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। বৈঠকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। স্পিকার সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই চুক্তি ইরান সহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন বজায় রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারা বজায় রাখতে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালির সঙ্গে বৈঠক করেন, যেখানে ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের সহায়তা চান। এছাড়াও তিনি দুই দেশের মধ্যে খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করলে স্পিকার এই বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট পৌঁছে দেবেন বলে জানান। পরে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বাংলাদেশ ইরানের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতামত দেবার পাশাপাশি ইরানে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবা বৃদ্ধির জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলে জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার উপর নির্ভরতা পুরোপুরি বন্ধ করা হবে। তিনি বলেন, এই সহায়তা অনেকটা দানের মতো, যা ইসরায়েলের আর প্রয়োজন নেই। ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন,
দেশের অর্থনীতি এখন এতটাই শক্তিশালী যে নিজেদের প্রয়োজনীয় ব্যয় নিজেরাই বহন করতে সক্ষম। তিনি দাবি করেন ইসরায়েলের জিডিপি প্রায় $1 ট্রিলিয়ন পৌঁছতে যাচ্ছে এবং আগামী বছর থেকেই দেশের আর্থিক চাহিদা নিজস্ব সম্পদ থেকেই মেটানো সম্ভব হবে। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের সহায়তা একেবারে নয়, ধাপে ধাপে কমিয়ে 10 বছরের মধ্যে সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান। 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে হওয়া 10 বছর মেয়াদী চুক্তির আওতায় 2019 থেকে 2028 সাল পর্যন্ত ইসরায়েলকে প্রায় $38 বিলিয়ন সামরিক ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছে। ইসরায়েলের অভিযোগ, ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্প প্রশাসন তাদের স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ইতিহাস গড়ে প্রথমবারের মতো 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে মিশর। শুক্রবার দিবাগত রাত 12টায় রাউন্ড অফ 32-এ হারানোর পর দেশ জুড়ে শুরু হয় আনন্দ উল্লাস। এই জয় দেশটির জনগণের পাশাপাশি ফিলিস্তিনিদেরকে উৎসর্গ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। জানান, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের জনগণকেই নয়, ফিলিস্তিনের জনগণকেও উৎসর্গ করেছেন তিনি। দেশের বিভিন্ন শহর ও প্রদেশে হাজারো মানুষ রাস্তায় নেমে মিশরের পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করেন। মিশর মিশর স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। শেষ 16তে মিশরের প্রতিপক্ষ আর্জেন্টিনা। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এক বিবৃতিতে জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ 16তে ওঠার এই অসাধারণ অর্জনের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের অভিনন্দন। তোমরা প্রমাণ করেছ নিজের সামর্থ্যে বিশ্বাস, দলগত ঐক্য, জয়ের দৃঢ় সংকল্পই বড় সাফল্যের চাবিকাঠি। প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলিও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করেন। নিউ কায়রো, নতুন প্রশাসনিক রাজধানী গিজা সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও উৎসব অনুষ্ঠিত হয়। আলেকজান্দ্রিয়া, মাতরু, গার্বিয়া, মনুফিয়া, বেহেইরা এবং আপার ইজিপ্টের বিভিন্ন এলাকাতেও আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। এ উপলক্ষে গিজার বিখ্যাত পিরামিডও লাল আলোয় আলোকিত করা হয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশর বিশ্বকাপের শেষ 16তে ওঠা দ্বিতীয় আরব দেশ হয়েছে। এর আগে নেদারল্যান্ডসকে ট্রাইব্রেকারে হারিয়ে একই কৃতিত্ব অর্জন করে মরক্কো। প্রধান কোচ হোসাম হাসান জানান, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের জনগণকেই নয়, ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করেছেন তিনি। বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ জয় আমি মিশরের পাশাপাশি ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি। তারা সব সময় আমাদের সমর্থন করেছে। 2026 বিশ্বকাপ জুড়ে গাজার ফিলিস্তিনিরাও মিশরকে সমর্থন দিয়ে আসছেন। কঠিন মানবিক পরিস্থিতির মধ্যেও তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের ম্যাচ দেখেছেন এবং দলকে উৎসাহ জুগিয়েছেন। এই সাফল্যের মধ্য দিয়ে 2026 বিশ্বকাপে আরব দেশগুলোর উজ্জ্বল উপস্থিতি আরও জোরালো হলো। মরক্কোর পর দ্বিতীয় আরব দেশ হিসেবে শেষ 16তে জায়গা করে নিল মিশর। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 16236 এই নাম্বারটি আজ থেকে মনে রাখুন। ব্যাংকিং সেবায় অনেক সময় আমরা ভোগান্তির শিকার হই। যদি আমরা কোনো ব্যাংকের সেবা যথাযথ না পাই, অথবা লেনদেনে সমস্যা হয়, অথবা ওই ব্যাংক আপনাকে যথোপযুক্ত সম্মান, মর্যাদা এবং আপনাকে সেবা না দিতে পারে, তাহলে এই নাম্বারটিতে কল করুন। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি সেবা। যে কোনো ব্যাংক সম্পর্কে অভিযোগও এখানে আপনি দাখিল করতে পারবেন। আপনার ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন হোক, এই প্রত্যাশা থাকলো। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।